এই কাহিনীটা প্রায় ২০ বছর আগেকার, যখন গ্রামেগঞ্জে প্রায় সময় সবাই বাইরে বা ছাদেই ঘুমোতো। সেই সময় এত আধুনিকতা ছিল না। ৬ বছরের শুভম তার দাদুর সঙ্গে ঘরের বারান্দায় ঘুমোচ্ছিল। তখনই ও কিছু একটা আওয়াজ শুনতে পেল। ও ঘুম থেকে জেগে গেল। ও নিজের থেকে প্রায় ২০ মিটার দূরত্বে একটা সাদা শাড়ি পরে মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখল। ওই মহিলার চুল মাথা থেকে পা অবধি ছিল, যে কারণে তার চেহারা ঠিক করে দেখা যাচ্ছিল না। তার ওপর পুরো পরিবেশে ঘন কুয়াশা ছেয়ে গেছিল। শুভম কিছুক্ষণ অবধি ওই মহিলার দিকে একভাবে তাকিয়ে দেখল, কিন্তু তারপর ওই মহিলা শুভমকে নিজের কাছে আসার ইশারা করতে লাগলো। শুভমও আস্তে আস্তে তার দিকে এগিয়ে গেল। আর তখনই ওই মহিলা শুভমের চেহারায় স্পর্শ করে আর তারপর ওকে নিয়ে কোনো একটা জায়গায় নিয়ে চলে গেল আর উধাও হয়ে গেল। পরের সকালে দাদু নিজের কাছে শুভমকে দেখতে পেল না। তখন ওকে পুরো বাড়িতে খুঁজতে লাগলো। শুভম, খোকা শুভম, শুভম। দাদু বাড়ির লোকেদের কাছেও শুভমের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু বাড়ির লোকেরা তো উল্টে দাদুকেই প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলো। আরে ও সুমন বাবু, তুমি কোথাও শুভমকে দেখেছো? আরে তুমিও যে কি করো এখন বাবা? তোমার সাথীও প্রত্যেকদিন রাতে ঘুমোয়, আর তুমি আমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করছো? কি জানি শুভম কোথায় চলে গেল, এখন কোথায় খুঁজবো ওকে? দাদু কিছুক্ষণ শুভমের ব্যাপারে ভাবলো, কিন্তু তখনই সে হঠাৎ করে দৌড়ে বারান্দায় চলে যায়, যেখানে সে শুভমের জুতো সব সময় পরে থাকতে দেখত। এটা দেখা মাত্রই দাদু চিৎকার করে ওঠে, হে রাম, আমাদের বাচ্চাকে ওই ডাইনি তুলে নিয়ে চলে গেছে। আমি আগেই মানা করেছিলাম ছোট বাচ্চাদের বারান্দায় শোবার জন্য পাঠাবে না, কিন্তু এই বুড়ো লোকটার কথায় কে কান দেয়? তখনই ওখানে সুমন দৌড়ে দৌড়ে চলে আসে। আরে কি হয়েছে বাবা, কেন এত চিৎকার করছো? শুভম উধাও হয়নি, আসলে ওই বন্ধা ডাইনি আমাদের শুভমকে নিজের সঙ্গে নিয়ে চলে গেছে। আরে কি বাবা, বুড়ো বয়সে পাগল হয়ে গেলে নাকি? যা তা তখন থেকে বলে চলেছ। আরে তোমরা সবাই বোকা ছেলে আর বোকাই থাকবে। তোমরা সবাই এটা কেন বুঝতে পারো না যে ওই বন্ধা ডাইনি আবার এই গ্রামে ফিরে এসেছে, নিজের পুরনো প্রতিশোধ পুরো করার জন্য আবার এসে গেছে। ঘরের সবাই খুব চিন্তায় ছিল আর দৌড়ে দৌড়ে বাইরের দিকে চলে আসে। ওরা সবাই মিলে শুভমকে পুরো গ্রামে খুঁজতে লাগলো, কিন্তু তারা ওকে কোথাও খুঁজে পেল না। আরে আমার কথা কেউ শুনছে না কেন? তোমরা সবাই এটা কেন বুঝতে পারো না যে শুভম গ্রামে হারায়নি, বরং ওকে ওই কালমুখী ডাইনি নিজের সুরঙ্গে লুকিয়ে রেখেছে হবে? তোমাদের সবাইকে ওখানে যাওয়া উচিত। আরে শুনুন আপনারা, আমার মনে হয় বাবা একদম ঠিক বলছেন। এরকম হতে পারে যে আমাদের শুভম সত্যি সত্যি কোনো ডাইনির কাছে রয়েছে। আরে কি সুমনা, তুমিও না বাবার কথাই বিশ্বাস করছো? এতে আমাদের শুধু সময় নষ্ট হবে। আরে বাবা, চেষ্টা করতে বাধাটা কোথায়? আমি তোমাদের কাছে অনুরোধ করছি, আমার বাচ্চার জন্য একবার দাদুর কথা মতো ওই জায়গায় গিয়ে দেখা দরকার। তারপর সবাই দাদুর কথা মতো জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ওদের পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেছিল, আর সব শেষে ওরা সবাই একটা সুড়ঙ্গের কাছে গিয়ে থেমে যায়। গ্রামের আরও কয়েকজন লোক ওদের সঙ্গে ছিল। এই সুড়ঙ্গটার খোদাই শুরু করো, এটাকে ততক্ষণ খুঁড়তে থাকো যতক্ষণ এর নিচে থেকে রক্তের ফোঁটা আর চিৎকার না শুনতে পাওয়া যায়। বাবা, আমার সত্যি মনে হয় যে তুমি বুড়ো বয়সে এসে পাগল হয়ে গেছো। তুমি কেন বুঝতে পারছো না যে এই সব করে কিছু লাভ হবে না? এর থেকে ভালো হবে যদি আমরা নিজেদের বাচ্চাকে খুঁজি। সুমন, চুপচাপ এদেরকে নিজের কাজ করতে দাও। মাঝখানে দখল দিতে এলে তাহলে যা হবে তার দায় কিন্তু তুমি হবে। দাদুর থেকে বকা খাওয়ার পর কিছুক্ষণের জন্য সুমন শান্ত হয়ে তামাশা দেখতে লাগলো। তান্ত্রিক ঠিক ওর পাশে দাঁড়িয়ে
ক্রমাগত তন্ত্রমন্ত্র পড়ে চলেছিল। আস্তে আস্তে এবার সূর্যও ডুবে যাচ্ছিল। সুমনের রাগ আর পরিস্থিতি খারাপ হওয়া দুটোই সময়ের সাথে বেড়েই চলেছিল। সুমন হঠাৎ করে বিরক্ত হয়ে বলে উঠল, এবার যদি আপনার এই বাজে চর্চায় যুক্ত হতে চাও তাহলে ঠিক আছে, আমি একাই নিজের বাচ্চাকে খোঁজার জন্য বেরোচ্ছি। এই বলে সুমন ওখান থেকে বেরোচ্ছিল, আর তখনই ওর পা মাটির সঙ্গে চিপকে গেল, যে কারণে ও আগে এগোতেই পারছিল না। ঠিক সেই সময় খোদাই করার সময় মাটির নিচে থেকে একটা বাচ্চার চিৎকার শুনতে পাওয়া গেল, আর রক্তের লাল লাল চিহ্ন মাটিতে দেখতে পাওয়া গেল। ভালো করে শোনো এই আওয়াজটা। তান্ত্রিক, তুমি তোমার প্রক্রিয়াটাকে তাড়াতাড়ি করে দাও। যে লোকটা খোদাই করছিল সে কান লাগিয়ে ওই আওয়াজটা শুনতে লাগলো, কিন্তু তখনই ওকে কোনো একটা হাত মাটির নিচে থেকে ভেতরে টেনে নিল, যে কারণে এক ঝটকায় ও পাতালের ভেতরে গিয়ে মিশে গেল। থেমে যাও সবাই, সবাই এই গর্ত থেকে দূরে সরে যাও। তান্ত্রিক এবার গঙ্গা জলের ফোঁটা ওই খোদাই করা স্থানে ছড়িয়ে দিল, যাতে ওই জায়গাটার শুদ্ধিকরণ করা যায়। তান্ত্রিক আস্তে আস্তে ওই গর্তের কাছে চলে যায়। তার হাতে কয়েকটা বীজ ছিল। সে যখনই ওই বীজগুলোকে ওই মাটিতে ছড়িয়ে দিল, তখনই মাটির নিচে থেকে একটা বাচ্চার লাশ উপরে চলে আসে, আর চেহারার ওপর থেকে মাটি সরানোর পর তারা দেখতে পায় যে এ তো তাদের শুভমের দেহ। হে ভগবান, এ কি হয়ে গেল আমার বাচ্চার? সবাই কাঁদতে লাগলো, শুভমের মৃত্যুর জন্য শোক মানাতে লাগলো। তখনই তান্ত্রিক তাদের সবাইকে শান্ত করে এটা বলল, দেখুন, আপনারা শান্ত হয়ে যান, আমি নিজের ঘোর তপস্যায় লীন হতে চলেছি। আপনারা সবাই কিছুক্ষণের জন্য চিৎকার করবেন না। এরপরে তান্ত্রিক তার তন্ত্রবিদ্যার ব্যবহার শুরু করে দিল। কিছুক্ষণের মধ্যেই একটা মহিলা সামনে এসে প্রকট হলো। তাহলে সে তুই ছিলি যে খেলাটা খেলেছে? এবার বল, শুভম কোথায় আছে? তুই ওর সঙ্গে কি করেছিস? আমি তোকে কবেই মেরে দিয়েছি, আর ওর আত্মাকে পরলোক পাঠিয়ে দিয়েছি। খুব মজা করতে, তাই না গ্রামবাসীরা? আমি বন্ধা বলে তোমরা সবাই মজা করতে। এবার শাস্তি পাওয়ার জন্য তৈরি হয়ে যাও, তৈরি হয়ে যাও। কিন্তু তুই আমাদের বাচ্চাকে কেন কেড়ে নিলি? ওই নির্দোষ বাচ্চাটা তোর কি ক্ষতি করেছিল? ক্ষতিও কিছু করেনি, বরং তুই করেছিলি বুড়ো। মনে আছে 27 বছর আগে যখন তুই গোটা গ্রামে আমাকে নোংরা আর একটা চরিত্রহীন মহিলা বলে ঘোষণা করে দিয়েছিলি, আর আমি বন্ধা হওয়ার জন্য আমার মজা করেছিলি, আর শেষে আমি হতাশ হয়ে আমাকে আত্মহত্যা করতে হলো। কিন্তু আমি তারপর গ্রামে ফিরে এলাম একটা ভয়ঙ্কর ডাইনির রূপ নিয়ে। কিন্তু সেইবারেও তুই আমাকে আমার উদ্দেশ্যে সফল হতে দিসনি। তার ফল তোর সামনে রয়েছে। আরে, যদি প্রতিশোধী নেওয়ার ছিল তাহলে আমার থেকে নিয়ে নিতিস। আমার নাতি তো বেচারা নির্দোষ ছিল। প্রতিশোধ তো আমি তোর থেকেই নিতে এসেছিলাম। আমি মরে যাওয়ার পরের দিন সবার আগে তোর ছেলেকেই তুলে নিয়ে এসেছিলাম, কিন্তু সৌভাগ্যক্রমে ও বেঁচে গেছিল। কিন্তু আজকে আমার উদ্দেশ্য সফল হয়ে গেছে। এইটুকু বলে ওই ডাইনি বাতাসে কখন যে উধাও হয়ে গেল। সুমন সমেত পুরো পরিবার চিৎকার করে করে সুমনকে হারানোর জন্য কাঁদতে লাগলো। আর এরই সাথে এই গল্পের এখানে সমাপ্তি হয়ে যায়।
আরে হ্যাঁ গো দাদু, আমি বুঝে গেছি তোমার কথা। আমি গ্রামে সকালেই আসবো, রাতে আসবো না। আর যদি কোনো অজানা ব্যক্তিকে দেখি, তাহলে আমি তার সাথে কথা বলবো না। কতবার তুমি একই কথা বোঝাতে থাকো। চলো এবার আমি ফোন রাখছি, কারণ বেরোনোর জন্য তৈরি হচ্ছি। যতীন এক 25 বছরের খুব সুন্দর নবযুবক ছিল। ও নিজের ইন্ডিভিজুয়াল ফ্যামিলির সঙ্গে শহরে বসবাস করছিল, কিন্তু ওর নিজের গ্রাম আর গ্রামের বংশগত বাড়ির প্রতি একটু আলাদা টান ছিল। এই কারণে যখনই ও সুযোগ পেত, ও নিজের গ্রামে যেত আর ঘুরে ফিরে চলে আসতো। যতীন আজ প্রায় 3 বছর পরে নিজের গ্রামে যাচ্ছিল, যেখানে ও কিছুদিন আগেই ঘটা ঘটনার থেকে একেবারে অজানা ছিল। আজ পূর্ণিমার দিন ছিল। সকাল 7টার সময় যতীন ট্রেন ধরে নিয়েছিল, আর প্রায় সন্ধে 5টার সময় যতীন পৌঁছে গেল ওর জেলা রাজগড়ে। এখান থেকে ওর গ্রাম প্রায় 5 কিলোমিটার দূরে ছিল। যতীন স্টেশনে নেমে পড়ল আর বাইরে বেরিয়ে ওর গ্রামে পৌঁছানোর জন্য গাড়ি খুঁজতে লাগলো। কিন্তু ও এটা দেখে অবাক হয়ে রয়ে যায় যে ওখানে উপস্থিত একটাও গাড়ি রাজগড় জেলার কোনো গ্রামে যাওয়ার জন্য তৈরি ছিল না। তখনই যতীন এক ঘোড়া চালকের সঙ্গে কথা বলে। আরে ও দাদা, একটু শোনো এদিকে। এই তোমরা গ্রামে যাওয়ার জন্য কেন মানা করছো? কোনো ভূত প্রেত আছে নাকি ওখানে? আরে কোত্থেকে এসেছো ভাই? তুমি কি রাজগড়ের ওই 14টা গ্রামে ছড়ানো আতঙ্কের ব্যাপারে জানো না? তুমি কথা গোল গোল কেন ঘুরিয়ে বলছো বলো তো? পরিষ্কার করে বলো না, কি হয়েছিল? আরে দাদা, এই সময় তো ওই ঘটনার উল্লেখ করতেও ভয় লাগে। শুধু এটা ভেবে নাও যে আজকে পূর্ণিমার রাত। ওই সব গ্রাম ভেতর থেকে কবরস্থানের সমান, যে গ্রামগুলোর মাটিতে এক পা রাখা মাত্রই তোমার মৃত্যুর গতি দ্রুত হয়ে যাবে। যেও না আজ ওখানে। এইটুকু কথা বলে ওই ঘোড়া চালক ঘাবড়ে গিয়ে ওখান থেকে চলে গেল। যতীন ওই ঘোড়া চালকের কথাগুলো বোঝার জন্য অনেক চেষ্টা করলো। তারপর ও নিজেকে বলে উঠল, এই গ্রামবাসীদের কাজকর্ম বলে কিছু নেই, শুধু সবাইকে মশলা মাখাতে জানে। এদের তো মনে হয় যে আমরা শহরের লোকেরা এদের তৈরি গল্প গুজব শুনে ভয় পেয়ে যাব। যতীন নিজের মনে এটা বিড়বিড় করে আগে এগিয়ে চলল। ওর হাতে ওর একটা সুটকেস ছিল, যে কারণে যতীন কোনো গাড়ির সাহায্য ছাড়াই পায়ে হেঁটে গ্রামের দিকে এগিয়ে চলল। ওর রাস্তা ভয়ঙ্কর জঙ্গল দিয়ে পার করে যেতে হতো। যতীনের শুরুর কিছুটা সময় ভালোভাবেই কেটে গেল। ও সড়ক শেষ করে এখন গ্রামের জঙ্গলে প্রবেশ করছিল, আর তখনই ওর ফোনটা বেজে উঠল। ওহ ম্যান, আবার দাদু কল করছে। যতীন ওর দাদুর কল তুলল। যতীন খোকা, তুমি ঠিকঠাক আছো তো? আজকের রাতটা কোনো হোটেল বা লজে গিয়ে কাটিয়ে নিও। গ্রামে আসার দুঃসাহস একদম করো না, কারণ গ্রামে একটা খুবই মারাত্মক ডাইনি ঘুরে বেড়ায়। সুন্দর ছেলেদেরকে। ওর দাদু এইটুকু কথা বলেছিল, আর যতীনের ফোন ব্যাটারি লো হওয়ার কারণে বন্ধ হয়ে গেল। দাদু কি বলার চেষ্টা করছিল হবে? ঘোড়া চালক আর দাদু দুজনের কথা প্রায় একই ছিল। তাহলে সত্যি কোথাও না না, এখন শুধু একটা জঙ্গলই তো পার করতে হবে, তাড়াতাড়ি চলে যাব। যতীন নিজের গতি দ্রুত করে দিল। কিছুক্ষণ পরে ও একটা তীব্র সুগন্ধ পেল। ও হঠাৎ ওই সুগন্ধের দিকে আকর্ষিত হয়ে গেল আর ওই দিকেই যেতে শুরু করলো। ওটা কোনো সুগন্ধির গন্ধ ছিল, খুব মধুর গন্ধ। যতীন ওই সুগন্ধির গন্ধের দিকে আকর্ষিত হয়ে গেলে ও একটা বিয়ের মণ্ডপের মতো দেখতে লাগা একটা নির্জন পড়ে থাকা মণ্ডপের কাছে গিয়ে থেমে যায়, যেখানে সামনে ও নববধূর কাপড় পরা একটা মহিলাকে দেখতে পায়। যতীনের সঙ্গে বশীকরণ হয়েছিল, আর এরই কারণে ও বিয়ের মণ্ডপ অবধি চলে এসেছিল। এরপরে যতীন আস্তে আস্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেল, আর তারপর ওর সামনে দাঁড়ানো মহিলা ওকে বরমালা পরিয়ে দিল।
আর এর ঠিক পরে যতীনও ওই মহিলাকে ওই বরমালা পরিয়ে দিল। যতীন নিজের থেকেই বিবাহের সব নিয়মবিধি পালন করতে লাগলো। বিবাহ সম্পন্ন হয়ে যাওয়ার পরে যতীন হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ল। আর যখন ওর চোখটা খুলে যায় তখন ওর জ্ঞান ফিরে গেছিল আর নিজের কন্ট্রোলে ছিল। ওর পুরো শরীরে একটা ভয়ঙ্কর যন্ত্রণা শুরু হলো। যতীন ওই যন্ত্রণায় ছটপট আর উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু এ কি, যতীনের হাত আর পা দুটোই বোনের সঙ্গে বাঁধা হয়েছিল। তখনই ও নিজের সামনে একটা মহিলাকে ঘোমটা দিয়ে আসতে দেখতে পেল। মহিলাকে দেখে যতীন জোরে চিৎকার করতে লাগলো, কে তুমি? আমাকে এইভাবে কেন বেঁধে রেখেছো? তারপর ওই মহিলা নিজের ঘোমটা খুলে দিল। ওর চেহারা দেখে যতীনের পুরো শরীর কাঁপতে শুরু করলো। ওর পোড়া চেহারা নিয়ে একটা ভয়ঙ্কর মহিলা ছিল, যার চোখের তারা দুটো উধাও ছিল আর পুরো চেহারা থেকে লাল রক্ত ঝরে পড়ছিল। এত ভয়ঙ্কর দৃশ্য দেখে যতীন কাঁপতে শুরু করে দিল। কে তুমি? আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও। ওই মহিলা যতীনের কাছে চলে আসে আর তারপর ওকে একটা ভারী আওয়াজে বলল, আমি তোকে বিয়ে করে এখানে নিয়ে এসেছি, কিন্তু আমি জানতে পেরে গেছি যে তুই আমার স্বামী নয়। এই জন্য এবার তোকে মরতে হবে, এবার তোকে মরতে হবে। আমাকে মেরো না, ছেড়ে দাও আমাকে, যেতে দাও আমাকে। যতীন ওই ডাইনির কাছে দয়ার ভিক্ষে চাইতে লাগলো, কিন্তু দয়াভাব মানুষের মধ্যে থাকে, ডাইনি আর পেতনিদের মধ্যে থাকে না। যতীনের ঠিক পাশে রাখা চাকু হাওয়াতে নিজের থেকে উঠে গেল আর ওই চাকু যতীনের মাথার আর পার হয়ে গেল, যে কারণে যতীন ছটপট করতে করতে মৃত্যুর ঘুম ঘুমিয়ে পড়ল। যতীনেরও মৃত শরীর গ্রামের ওই চৌমাথায় পাওয়া গেল, যেখানে ওই বিধবা ডাইনির হাতে শিকার হওয়া লোকেদের মৃত শরীর পাওয়া গেছিল। যতীনের মরা দেহের পাশে কয়েকজন লোক জমা হয়েছিল আর তখনই যতীনের দাদু ওখানে পৌঁছে যায় আর ওর মরা দেহটাকে দেখে কাঁদতে শুরু করে। আরে, আমি মানা করেছিলাম গ্রামে সূর্যাস্তের পর আসবি না, ওই কালমুখী ডাইনি প্রাণ নিয়ে নেবে। আমি ওকে কিছু বলতে পারতাম আর তখনই ফোনটা কেটে গেল। হে ভগবান, এই সব কি হয়ে গেল? এই বিধবা ডাইনির গল্প অনেক আলাদা ছিল। গ্রামবাসীদের হিসেবে এমন ডাইনি শুধু পুরুষদের শিকার করে, আর তাও সেই পুরুষদেরকে যারা যুবক আর বিয়ের জন্য যোগ্য। বিধবা ডাইনির গল্প এটা বুঝিয়ে দিল যে 2 বছর আগে ওর বিয়ে হয়েছিল। বিয়ের প্রায় 1 মাস কেটে যাওয়ার পরে খুব জোরে বিদ্যুতের ঝটকা লাগার কারণে ওর স্বামীর মৃত্যু হয়েছিল। বিয়ের 1 মাস পরেই ওই বিধবা হয়ে গেছিল। ব্যাস, এই দুঃখেই ও নিজের প্রাণ নিয়ে নিল। কিছু লোক এটাও বলে থাকে যে ও আত্মহত্যা করেনি, বরং গ্রামেরই কিছু বদমাশ শয়তানরা ওর স্বামীর না হওয়ার সত্যি জেনে ওকে ঘিরে নিল আর ওকে ধর্ষণ করে ওকে মৃত্যুর শয্যায় পৌঁছে দিল। কিন্তু আসলে এই ঘটনার সত্যিটা কি ছিল এটা তো কেউই ঠিক করে জানে না। কিন্তু লোকেদের হিসেবে ওই মহিলা মরার পরেই ও একটা বিধবা ডাইনির রূপ নিয়ে জন্ম নিল। আর সন্ধ্যা হওয়ার পরে ও রাজগড়ে লুকিয়ে লুকিয়ে সবার উপর নজর রাখে, আর যখনই ও কোনো সুন্দর যুবককে দেখতে পায় তাকে নিজের সুগন্ধির বশে এনে
তার সঙ্গে বিয়ে করে নেয়। আর যখন ও জানতে পারে যে ও ওর স্বামী নয়, তখন তাকে প্রাণে মেরে ফেলে। শহর থেকে দূরে ঘন সবুজ জঙ্গল আর উঁচু উঁচু পাহাড়ে ঘেরা একটা ছোট্ট গ্রাম ছিল, নাম রামপুর, যেখানে গ্রাম প্রধান রাম সিং তার দুই ছেলে জয় এবং বিজয়ের সঙ্গে সুখে শান্তিতে বাস করতেন। কিন্তু হঠাৎই রাম সিং ভয়ানক অসুস্থ হয়ে পড়লেন। ভাই বিজয়, বাবার শরীরটা দিন দিন একটু বেশি খারাপ হয়ে যাচ্ছে। তুই তাড়াতাড়ি যা আর গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আয়। আমি ততক্ষণ বাবার সঙ্গেই আছি। ঠিক আছে দাদা, আমি যাচ্ছি আর এক্ষুনি ফিরে আসছি। ডক্টর ম্যাডাম, ডক্টর ম্যাডাম, ডক্টর ম্যাডাম। আরে 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 বিজয়, আগে শ্বাস নাও ঠিক করে। কি হয়েছে? বাবার শরীরটা খুব খারাপ করেছে। ডক্টর ম্যাডাম, আপনি তাড়াতাড়ি চলুন আমার সাথে, যদি দেরি হয়ে যায়। ও গড, এই ব্যাপার নাকি? একদম সঠিক সময় চলে এসেছো তুমি। আর একটু লেট করে এলেই আমি তো অন্য গ্রামে চলে যাচ্ছিলাম। নাও চলো তাড়াতাড়ি। আমি কি আর বাঁচবো না ডাক্তার ম্যাডাম? আরে কি প্রধান মশাই, এইরকম কথাবার্তা বলে কেন নিজের ছেলেদের ভয় দেখাচ্ছেন আপনি? তুমি কেন বয়স্ক মানুষের সাথে মজা করছো? পৃথিবী ছেড়ে চলে যাওয়াটাই তো সব থেকে বড় সত্য। এতে লুকোনোর কি আছে? কিচ্ছু হয়নি আপনার, সাধারণ সর্দি কাশি হয়েছে মাত্র। সত্যি ছোট হোক কিংবা বড়, এখনো আপনাকে অনেক বছর বাঁচতে হবে, এটাই ফাইনাল। বিজয়, এই দুটো ওষুধ তোমাকে আনতে হবে। একটা ডোজ এখনই দিয়ে দেবে ঘুমানোর আগে, আর একটা কাল সকালে, আর তৃতীয়টা কাল সন্ধেবেলা। যদিও কাজ প্রথম ডোজেই হয়ে যাবে, তোমরা দেখতে পেয়ে যাবে। ডক্টর ম্যাডাম, সব ঠিক হয়ে যাবে তো? আরে কি হয়েছে কি তোমাদের সকলের? এত নেগেটিভ কেন ভাবছো? ভাই বিশ্বাস করো, ওনার সাধারণ সর্দি কাশি হয়েছে। আমায় বিশ্বাস করো, সব ঠিক হয়ে যাবে। এখন আর কোনো কথা নয়, আমি আসছি। ডক্টর ম্যাডাম, আকাশের অবস্থা খুব খারাপ হতে চলেছে। এরম অবস্থায় আপনার যাওয়াটা ঠিক হবে না। আমার কথা শুনুন, বৃষ্টি থামা অবধি আপনি এখানেই থেকে যান। জয়, ডক্টর ম্যাডামকে গেস্ট হাউসে নিয়ে যাও। আরে কিন্তু আসলে এটা হয় না। ডক্টর ম্যাডাম, আমাদের কোনো অসুবিধা হবে না। এটা নিজেরই বাড়ি মনে করুন। আসুন আমার সাথে। তুমি ডক্টর ম্যাডামকে ওনার ঘর দেখিয়ে দাও, ততক্ষণ আমি ওষুধটা নিয়ে আসি। এই লোকগুলো তো খুবই সহজ সরল, কিন্তু ওরা হয়তো জানে না আমাকে এখানে আটকে রেখে নিজেদের মৃত্যুকেই ডেকে আনছে। নিজের কপালে চিন্তার কিছু ভাঁজ নিয়ে সেই মহিলা ডাক্তারটি জয়ের পেছনে পেছনে গেস্ট হাউসে পৌঁছল। আর বিজয় ওষুধের দোকান থেকে ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ নিয়ে এলো, আর তার বলা ডোজ তাদের বাবাকে খাইয়ে দিল। এরপর ওই খারাপ আবহাওয়ার রাতে সবাই চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু রাত 12টা বাজতেই হঠাৎই গ্রাম প্রধান মহাশয় জেগে উঠলেন। ডাক্তার ম্যাডাম ঠিকই বলেছিলেন, একটা ওষুধ খাওয়ার সাথে সাথেই আমি একদম সুস্থ হয়ে গেছি, দুর্বলতাও চলে গেছে। আমি বরং একটু জল খাই। আরে এই আওয়াজটা কিসের? জয়, বিজয়, আরে অপদার্থ দুটো ওঠ, তাড়াতাড়ি ওঠ। কি কি হয়েছে বাবা?
মনে হচ্ছে কোনো বন্য জন্তু গেস্ট হাউসে ঢুকে পড়েছে। ওই ডাক্তার আবার কোনো বিপদে যেন না পড়েন। ওনাকে গিয়ে আমাদের বাঁচাতে হবে। আরে বাবা, তাড়াতাড়ি চলো। প্রধান মহাশয় রাম সিং জয় বিজয়কে সঙ্গে নিয়ে গেস্ট হাউসের দিকে এগোলেন। তারা দেখতে পেলেন ডক্টর রূপমতি দেওয়ালের দিকে মুখ করে সোজা দাঁড়িয়ে আছেন। তারা দেখলেন ওই মহিলা ডাক্তারের মুখ নড়ছে। তাদের মনে হলো যেন সে কিছু একটা খাচ্ছে। দেখে বিজয় ভয় পেয়ে বলে উঠল, বাবা, আমার ভয় লাগছে। আমি বলছি কি, আমরা ফিরে যাই। চুপ কর ভীতু কোথাকারে। উপরওয়ালা হাতির মতো শরীর দিয়েছে, তবুও বলছিস তোর ভয় লাগছে। ডক্টর মা, তুমি ঠিক আছো তো? ডক্টর মা। ও মা গো, এ কি দেখছি আমি? আমি যেই হই না কেন, আমার খিদে পেয়েছে। এসো আমার কাছে, এসো। আমি তোমাদের হৃদয়গুলো খেয়ে খিদে মেটাতে চাই। এসো আমার কাছে, এসো। আরে বোকার দল, কি দেখছিস হাঁ করে? বেরো এখান থেকে তাড়াতাড়ি। দরজা বন্ধ করে দে, নাহলে ও আমাদেরকে মেরে ফেলবে রে। হ্যাঁ হ্যাঁ, চলো। দরজা খোলো, দরজা খোলো। দরজা খোলো। আরে বলদগুলো, এই ডাক্তারের জায়গায় কাকে তোরা ঘরে তুলে এনেছিস? বাবা, আমি তো প্রাণ বাঁচানোর জন্য ডক্টরকে ডাকতে বলেছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে ও আসলে একজন ডাইনি। বাবা, আমার এবার সত্যিকারের ভয় লাগছে। এবার আমরা কি করব? যাই হোক না কেন, আমাদের মনে সাহস রেখে কাজ করতে হবে। বাবা, ডক্টর ম্যাডামের তো বেশ ভালোই গন্ডগোল হয়েছে মনে হচ্ছে। আমি একজন তান্ত্রিক বাবাকে ডেকে নিয়ে আসছি। ততক্ষণ তোমরা এই ডাইনিটাকে বাইরে বেরোতে দিও না যেন। নিজের এই কথা বলেই জয় সঙ্গে সঙ্গে তান্ত্রিক বাবাকে ডাকতে চলে গেল। সে চলে যাবার পর গেস্ট রুমের দরজা কিন্তু ওই ডাইনিকে বেশিক্ষণ আটকে রাখতে পারল না। আমার কবলে যে একবার এসেছে সে আর বাঁচেনি, বুঝেছো? পালাও, দেখি কত দূর পালাতে পারো। পালিয়ে যেখানে যাবে সেখানেই আমি পৌঁছে যাব। কোথায় পালাবে তোমরা? আমি এবার তোমাদের দুজনকে মেরে তোমাদের দুজনের হৃদয় খেয়ে ফেলবো। বিজয়! সেই ডাইনি বিজয়কে ধরে মারবার জন্য নিজের হাত দুটো ক্রমশ বাড়িয়ে দিল, কিন্তু ধরবার মুহূর্তের ঠিক আগেই তার মাথায় কেউ যেন মোটা ডান্ডা দিয়ে আঘাত করলো, কিন্তু ডাইনির তাতে কিছুই হলো না। এই দাঁড়া ডাইনি! কি ব্যাপার? আরো একটা শিকার? আজ তো আমি লটারি পেয়ে গেছি। আমার পরিবারের থেকে দূরে সরে যা ডাইনি, তোর শেষ সময় চলে এসেছে। না না, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ যে আমায় ভয় পেয়ে দূরে না সরে গিয়ে
আপনারা লড়াই করে আমার অন্তরের ডাইনিকে হারিয়ে দিয়েছেন। কিন্তু ডক্টর মা, তোমার এই অবস্থা হলো কি করে? আজ থেকে 10 দিন আগে সন্ধেবেলা গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলাম। তখনই একটা বিশালাকার গাছের নিচে আমার গাড়ি খারাপ হয়ে যায়। আর ওই গাছেই একটা ডাইনি থাকতো। ও আমায় নিজের বশে করে নেয়। তখন থেকে রোজ রাত 12টার সময় আমি ডাইনি সেজে মানুষকে হত্যা করছিলাম। কিন্তু ভগবানের অশেষ কৃপা যে আপনারা আমায় সেই ডাইনি থেকে মুক্ত করেছেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবে এক ডাইনির কবল থেকে ডাক্তার মুক্ত হলো, আর সেই সঙ্গে গ্রাম প্রধান এবং তার 2 ছেলেও প্রাণে বেঁচে গেল। কিন্তু সকলের ভাগ্যে এমনটা হয় না।